বিষয় রমজানে ডায়াবেটিস রোগীর করণীয়। ডায়াবেটিস রোগীদের মধ্যে কারা রোজা রাখতে পারবেন ও কারা রোজা রাখতে পারবেন না। সামনে রমজান আসছে। রমজানে ডায়াবেটিস রোগীদের একটা কমন জিজ্ঞাসা থাকে যে উনি রোজা রাখতে পারবেন কিনা। সাধারণত ডায়াবেটিস রোগীদের আমরা 3 ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে মাইল্ড রিস্ক, মডারেট রিস্ক, হাই রিস্ক। যদি হাই রিস্কের পেশেন্ট হয়ে থাকে বা হাই রিস্কের ডায়াবেটিস রোগী হয়ে থাকেন তাহলে তিনি রোজা রাখতে পারবেন না। হাই রিস্কের রোগী সাধারণত কারা হয়ে থাকেন? যদি দেখা যায় যে তার ডায়াবেটিসটা অনেক দিন ধরে আনকন্ট্রোল, তার HbA1c 10-এর উপরে থাকছে, পারসিস্টেন্টলি 10-এর উপরে থাকছে, এবং দেখা যায় যে তার অন্যান্য কমপ্লিকেশনগুলো আছে, যেমন হচ্ছে আনকন্ট্রোলড হাইপারটেনশন, অনেক বেশি প্রেশার, যেটা 3টা ড্রাগেও কন্ট্রোল করা যাচ্ছে না, যেটাকে আমরা রেজিস্ট্যান্ট হাইপারটেনশন বলে থাকি। এছাড়াও দেখা যাচ্ছে যদি তার হার্টের রোগ থাকে বা স্টেজ 4-5 CKD থাকে, অর্থাৎ কিডনি ডিজিজ থাকে যেটা স্টেজ 4-5-এ চলে গিয়েছে, বা যিনি ডায়ালাইসিস নিচ্ছেন, যার লিভার ডিজিজ আছে যেটা খুবই মারাত্মক পর্যায়ে আছে। আমরা সাধারণত লিভার ডিজিজকে 3 ভাগে ভাগ করি, A, B, C ক্যাটাগরি। উনি যদি C ক্যাটাগরির হয়ে থাকেন সেক্ষেত্রেও তিনি রোজা রাখতে পারবে না। এছাড়াও যদি দেখা যায় যে তার রিসেন্টলি স্ট্রোকের কোনো হিস্ট্রি আছে বা দেখা যাচ্ছে রিসেন্টলি কোনো সার্জারির হিস্ট্রি আছে, বড় কোনো সার্জারি হয়েছে, তিনিও হাই রিস্কে পড়বেন। সেক্ষেত্রে তাদেরকে আমরা বলে থাকি যে আপনারা রোজাটা অমিট করবেন। মাইল্ড টু মডারেট রিস্কের যে কোনো পেশেন্ট রোজা রাখতে পারবে, সেক্ষেত্রে তাকে ক্লোজ মনিটরিংয়ে থাকতে হবে। কোন অবস্থায় ডায়াবেটিস রোগীরা রোজা ভেঙে ফেলবে? ডায়াবেটিস রোগীর দেখা যায় যে যদি হাইপোগ্লাইসেমিয়া হয়, অর্থাৎ ব্লাড সুগার যদি 3.3 এর নিচে নেমে যায়, সেক্ষেত্রে তাকে রোজা ভেঙে ফেলতে হবে। এছাড়াও দেখা যায় যদি তার হাইপোগ্লাইসেমিয়ার সিমটমগুলো থাকে, যেমন হচ্ছে তার পালপিটেশন হচ্ছে, সোয়েটিং হচ্ছে, তারপর হচ্ছে তার শ্বাস প্রশ্বাস বড় হয়ে যাচ্ছে, বা তার দেখা যাচ্ছে বুক ধরফর করছে, এই ধরনের ক্ষেত্রেও দেখা যায় যে তাদের রোজা ভেঙে ফেলতে হয়। এছাড়াও যদি অ্যাকিউট ইলনেস থাকে, যেমন হচ্ছে তার হঠাৎ করে বমি হচ্ছে, হঠাৎ করে ডায়রিয়া শুরু হয়েছে, অনেক বেশি জ্বর, সেক্ষেত্রে আমরা রোজা ভেঙে ফেলতে বলি। এছাড়াও ব্লাড সুগার RBS যদি 16.6 এর উপরে চলে যায়, সেক্ষেত্রে আমরা বলি তাকে রোজা ভেঙে ফেলতে। রমজানে ডায়াবেটিস রোগীরা কিভাবে ওষুধ খাবেন? প্রথমে আসি ওরাল ওষুধ কিভাবে খাবেন। আমরা সাধারণত তাকে ইফতার এবং সেহরি এই 2 ভাগে আমরা তাকে ওরাল ওষুধগুলো খেতে বলি। ওরাল ওষুধের মধ্যে সবচেয়ে বেশি কমন হচ্ছে আমরা সালফোনাইল ইউরিয়া যে ওষুধটা দিয়ে থাকি। এটা হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ ব্লাড সুগার কমায় ফেলতে পারে, এজন্য আমরা তাকে বলি ইফতারের সময় এই ওষুধটা খাওয়ার জন্য। এবং সেহরিতে উনি যদি মেটফরমিন খেয়ে থাকেন তাহলে ইফতার এবং সেহরি 2 বেলাতেই যে কোনো একটা বেলায় বা উভয় বেলায় সেই মেটফরমিন ওষুধটা তিনি সেবন করতে পারবেন। সালফোনাইল ইউরিয়ার ক্ষেত্রে যেই প্রবলেমটা হয়, এটা যেহেতু হাইপোগ্লাইসেমিয়া করে, ব্লাড সুগার কমিয়ে দেয়, এক্ষেত্রে আমরা সালফোনাইল ইউরিয়ার ডোজটা আমরা একটু রিডাকশন করে দিব। অর্থাৎ তাকে আমি ইফতারে বলবো যে এই ওষুধটা 50% ডোজ রিডাকশন করে তারপর উনি ওই ওষুধটা সেবন করবেন, এবং ইফতারে যখন আজান দিবে তখনই এই ওষুধটা সাথে সাথে উনি খেয়ে নেবেন। রমজানে ইনসুলিন নেওয়ার নিয়ম কি? ইনসুলিন দেওয়ার ক্ষেত্রে তাকে 2 বেলা ইনসুলিন দিতে হবে। একটা হচ্ছে তাকে ইফতারের সময় ইনসুলিন দিতে হবে, আর একটা হচ্ছে সেহরির সময়। সেহরির সময় তিনি যে ইনসুলিনটা দিবেন সেটা রাতের যে ইনসুলিন রোজার আগে রাতে যে ইনসুলিনটা দিতেন সেটার 50% ডোজ রিডাকশন করে তাকে ইনসুলিনটা দিতে হবে, এবং ইফতারে উনি যে ডোজটা নেবেন সেটা তার মর্নিংয়ের ডোজ এর সমপরিমাণ হবে। রমজানের ডায়াবেটিস রোগীরা কিভাবে ব্যায়াম করবেন? তাদের আমরা পরামর্শ করে থাকি তারা যাতে ইফতারের পর ব্যায়ামটা করেন, অর্থাৎ তারাবির পর বা ইফতারের পর তিনি ব্যায়াম করবেন, এবং ব্যায়ামটা অবশ্যই 30 মিনিটের বেশি হবে না। এবং যদি দেখা যায় ব্যায়াম করার সময় তার কোনো খারাপ লাগা কাজ করছে বা তার ব্লাড সুগার কমে যাওয়ার কোনো সিমটম আসছে, তখন সাথে সাথে তিনি ব্যায়ামটা বন্ধ করে দিবেন এবং পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন এবং ব্লাড সুগার মনিটর করবেন। রমজানে ডায়াবেটিস রোগীদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত? এক্ষেত্রে আমরা মেইন মিলটা নিব ইফতারে আমরা কি করব, মাগরিবের আগে এবং মাগরিবের পরে 2 ভাগে আমরা মিলটাকে ভাগ করে নেব। মাগরিবে যদি আমরা যে মিলটা আমরা খাবো সেক্ষেত্রে আমাদের টোটাল ক্যালোরি হবে 10 to 20%, এবং মাগরিবের পরে নামাজ পড়ার পর যেই মিলটা নিব সেক্ষেত্রে টোটাল ক্যালোরির পরিমাণ হবে
30-40%। এছাড়া আমরা সেহরিতে 30 থেকে 40% ক্যালোরি আমরা খাবার আমরা গ্রহণ করব। এবং রাতে আমাদের যে 10টার দিকে আমরা রাতে যে মিলটা করি সেটা আমরা অতিরিক্ত খাবার খাবো না বা ভারী খাবার খাবো না, সেক্ষেত্রে আমরা কিছু স্ন্যাক্স খেতে পারি, যেটা অবশ্যই 10%-এর বেশি না।